আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন আমরা ইংলিশ গ্রামার একটা নতুন টপিক শুরু করব। টপিকের নামটা হচ্ছে ন্যারেশন। তো আমরা শুরু করি। তো দেখো, ন্যারেশনের ক্ষেত্রে বিষয়টা কি, ন্যারেশন মানে হচ্ছে আমাদের উক্তি। সাধারণত ন্যারেশন দুই প্রকার হয়ে থাকে, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। তো প্রত্যক্ষ উক্তিটা কি, ধরো আমি একজনকে একটা কথা বললাম, আমি কোন একজন ব্যক্তি, আমি নিজে অন্য আরেকজনকে একটা কথা বললাম এবং তারপর আমি অনুপস্থিত হয়ে গেলাম। তারপর এই লোকটা আমার কথাটা অন্য আরেকজন লোকের কাছে উপস্থাপন করলো, যে কথাটা কিনা আমি বলেছিলাম। তাহলে আমার অনুপস্থিতিতে আমার কথাটাকে সে তার নিজের ভাষায় যেভাবে তৃতীয় কোনো ব্যক্তির কাছে উপস্থাপন করছে, সেটাই হচ্ছে আমাদের ন্যারেশন। এখন আমরা দেখবো ন্যারেশনটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। সাধারণত আমাদের পরীক্ষায় ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি দেওয়া থাকে, সেটাকে আমরা পরোক্ষ উক্তিতে কনভার্ট করে থাকি। তো ফার্স্ট অফ অল আগে আমরা একটা উদাহরণ দেখে নিই সেন্টেন্সটা। তো আমরা প্রথমে দেখবো যে আমাদেরকে সাধারণত ন্যারেশন পরিবর্তন করার সময় বা উক্তি পরিবর্তন করার সময় কোথায় কোথায় চেঞ্জ গুলো আনতে হয়। তো প্রথমে আমাদেরকে চেঞ্জটা আনতে হয় সেটা হচ্ছে এই অংশটাতে, আর এই অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই অংশটার নাম হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। সাধারণত আমাদের ম্যাক্সিমাম বইগুলোতে এই ইউ থেকে শুরু করে হিম পর্যন্ত পুরো অংশটাকে রিপোর্টিং ভার্ব হিসেবে উল্লেখ করা হয়েছে, বাট কথাটা 100% মিথ্যা। রিপোর্টিং ভার্ব হবে শুধুমাত্র এই অংশটুকু, যে অংশটুকুতে কি ভার্ব রয়েছে, অর্থাৎ সেই টু, এই অংশটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। প্রথমে আমাদেরকে রিপোর্টিং ভার্বের একটা চেঞ্জ আনতে হবে এবং এই রিপোর্টিং ভার্ব হিসেবে এখানে যে সেই টুটা আছে, এই সেই টুটা হয়ে যাবে টল্ড। তো কেন টল্ড হচ্ছে সেটা আমরা একটু পরে ডিসকাস করব এবং পরে বুঝতে পারবো। জাস্ট আপাতত আমরা দেখি কোথায় কোথায় চেঞ্জ গুলো আসে, সেই পয়েন্টগুলোকে আগে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তারপর আমাদের যেখানে চেঞ্জটা আনতে হয় সেটা হচ্ছে কমার জায়গাটায়, অর্থাৎ ইনভার্টেড কমা। এই জায়গাটাতে আমাদেরকে একটা চেঞ্জ আনতে হয় এবং ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে আমাদেরকে আনতে হয় কোন একটা কনজাংশন। সাধারণত এটা ট্রান্সিটিভ সেন্টেন্স, তো এখানে আমাদের আসবে দ্যাট। তো কেন দ্যাট আসছে সেটাও আমরা পরবর্তীতে ডিসকাস করব। আগে শুধু আমরা এটা ফাইন্ড আউট করার চেষ্টা করি চেঞ্জেস গুলো কোথায় কোথায় আসে। দেন নেক্সট আমাদের কাজটা হচ্ছে ভার্ব কে নিয়ে, অর্থাৎ এই যে ভার্বটা আছে, মেইন ভার্বটা, এই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আছে ওয়ান্ট, এটা হয়ে যাবে ওয়ান্টেড। তারপরে এই দিস, এই নাও, এই দুটো শব্দ পরিবর্তন হয়ে দিস হয়ে যাবে দ্যাট, নাও হয়ে যাবে দ্যান। তো এখানে বেসিক্যালি আমরা যদিও পাঁচটা পরিবর্তন দেখতে পাচ্ছি, বাট আমাদের বেসিক পরিবর্তন এখানে মূলত চারটা, এবং হ্যাঁ, ন্যারেশনের টোটাল পরিবর্তন আসলে চারটা জায়গাতে আসে। সেই চারটা জায়গায় কি আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। আমাদের প্রথম পরিবর্তনটা আসবে রিপোর্টিং ভার্বের জায়গাটাতে, অর্থাৎ এই জায়গাটাতে রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা পরিবর্তন করব। আর রিপোর্টিং ভার্বের জায়গায় পরিবর্তনটা পাঁচ প্রকারের যে সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সের গঠন ভিত্তিক, সেই পাঁচ প্রকারের সেন্টেন্সের বেসিসে আমাদের সাধারণত রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে থাকে। ইনভার্টেড কমা উঠে গিয়ে যে একটা নতুন শব্দ আসবে, সেটা সেই পাঁচ প্রকারের সেন্টেন্সের বেসিসেই এসে থাকে। তো এই দুটো অংশকে আমরা একসাথে শিখবো, কারণ এই দুটো অংশ অনেকটাই মিলে যায় অ্যাকচুয়ালি। তো এই দুটো হচ্ছে আমাদের ফার্স্ট সেগমেন্টের আলোচনা। তারপরে বিষয়টা হচ্ছে এই যে ভার্বটা পরিবর্তন হচ্ছে, ওয়ান্ট শব্দটা ওয়ান্টেড হচ্ছে, দিস শব্দটা দ্যাট হচ্ছে, এন্ড লাস্ট অফ অল আমাদের নাও শব্দটা দ্যান হচ্ছে। এই তিনটা শব্দের যে আমরা পরিবর্তন ঘটাচ্ছি, সেগুলোকে আমরা চেঞ্জ অফ সাম ওয়ার্ডের হিসেবে শিখে নিব। সেখানে আমরা কতগুলো এমন জিনিস দেখবো যে এই ওয়ার্ডটা থাকলে এই ওয়ার্ডটা হয়। আমরা জাস্ট টোটালি 20 থেকে 30টা ওয়ার্ড মুখস্থ করে নেব, যেমন নাও থাকলে দ্যান হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে। এরকম আমরা জাস্ট লিটারালি কিছু ওয়ার্ড মুখস্থ করে নিব। তো আমাদের এই অংশটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো ফার্স্টে আমাদের যে প্রথম পার্টটা রয়েছে, যে রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কখন কি হবে আমরা সেটা দেখে নিই। তো আমি বলেছিলাম যে পাঁচ প্রকারের সেন্টেন্সের বেসিসে সাধারণত এটা পরিবর্তন হয়ে থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ আর এক্সক্লেমেটরি। তারপর প্রথমে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়। তবে তার আগে একটা কথা প্রথমে বলে নিই, ডিরেক্ট স্পিচ আমাদের পাঁচ প্রকারের সেন্টেন্সে যে কোনো ভাবে থাকতে পারে, বাট আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো, অর্থাৎ আমরা ইনডিরেক্ট স্পিচে যখন লিখবো, তখন সেটাকে অবশ্যই হতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। অর্থাৎ আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সেও যদি পরীক্ষার কোশ্চেনটা দেওয়া থাকে, অ্যানসারটা আমাদেরকে সেটাতে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাজিয়ে এনে তারপরে লিখতে হবে। অর্থাৎ আমাদের অ্যানসারটা হবে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে, যেভাবে আমাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকুক না কেন। তো আমাদের যেভাবে থাকবে আমরা অ্যাসার্টিভে করে নিয়ে আসবো। তো আমরা প্রথমে দেখি, প্রশ্নটাই যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে। তো আমি এখানে আরবি লিখছি, আরবি মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব আর আইসি মানে হচ্ছে ইনভার্টেড কমা। তো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্বটা উঠে গিয়ে, মানে এই যে সেইড টু আছে, এই সেইড টুটা উঠে যাবে এবং উঠে গিয়ে সেখানে বসবে টোল্ড, সেইড অথবা সেইড টু। তবে এখানে একটু কথা আছে, সেই কথাটা হচ্ছে তুমি যদি টোল্ড ইউজ না করে সেইড অথবা সেইড টু ইউজ করো, তাহলে প্রথমে একটা ভেজালে পড়ে যেতে পারো। সেটা হচ্ছে কি, দেখো,
সেইট তুমি তখনই বসাতে পারবা যখন তারপরে কোনো অবজেক্ট থাকবে না, আর সেইট টু তুমি তখন বসাবা যখন তারপরে অবজেক্ট থাকবে। অর্থাৎ এই দুটার মধ্যে ব্যবহারগত দিক থেকে পরস্পরের সাথে বিরোধিতা আছে। বাট টল্ড এই শব্দটা তুমি সবসময় ইউজ করতে পারো, দিস ইজ অলরাউন্ডার। তো আমরা সবসময় টল্ডটাকে ইউজ করব, টল্ডের পর অবজেক্ট থাকলেও সমস্যা হয় না, না থাকলেও সমস্যা হয় না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠিয়ে গিয়ে সবসময় আমরা টল্ড বসাবো। তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে আমাদের দ্যাট বসবে। অলওয়েজ ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসবে, যেমনটা আমরা উদাহরণে দেখতে পাচ্ছি যেখানে ইনভার্টেড কমাটা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসিয়েছি। তারপরে আসি যদি সেন্টেন্সটা ইন্টারগেটিভ হতো, এটা তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া ছিল, জাস্ট আমাদের বেসিকটা যাতে একটু বুঝতে পারি। কিন্তু কোশ্চেনটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আগে জাস্ট আমরা রুলসগুলো মুখস্থ করে নিই, তারপর আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের সময় ডিটেইলসে জানতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি কোশ্চেনটা দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে রিপোর্টিং ভার্বটা উঠিয়ে এখানে আস্ক লিখতে হবে, আর ইনভার্টেড কমাটা উঠিয়ে দিয়ে আমাদেরকে ইফ বসাতে পারি অথবা ডব্লিউএস ওয়ার্ড বসাতে পারি। তাহলে কখন ইফ বসাবো আর কখন ডব্লিউএস ওয়ার্ড বসাবো একটু খেয়াল করো। ইফ আমরা কখন বসাবো? যখন আমাদের ইনভার্টেড যে কমাটা আছে, ইনভার্টেড কমার ভিতরের প্রথম ওয়ার্ডটা, ইনভার্টেড কমার ভিতরের প্রথম ওয়ার্ডটা একটা অক্সিলারি ভার্ব হবে। সাধারণত আমরা জানি যে কোশ্চেন করার সময় হয় অক্সিলারি ওয়ার্ড ইউজ করা হয়, না হয় ডব্লিউএস ওয়ার্ড ইউজ করা হয়। তো যদি কোনো অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমরা ইফ বসাবো। কিন্তু যদি রিপোর্টিং ভার্ব আমাদের রিপোর্টেড স্পিচটা যদি একটা কোনো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমরা এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা শুরু হবে, সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আমরা টেনে এনে এখানে বসায় দিব। তারপর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড ভার্ব যে অংশটা আছে, রিপোর্টেড ভার্বের পরিবর্তে আমরা তিনটে জিনিস বসাতে পারি। প্রথমটা হচ্ছে প্রেইড, উইশড, তারপর হচ্ছে বেড। তো আমরা কখন কোনটা বসাবো? দেখো, যখন তোমার রিপোর্টেড স্পিচের মধ্যে আমাদের আল্লাহ অথবা গড অর্থাৎ ঈশ্বর অথবা আল্লাহ এই শব্দগুলো মেনশন করা থাকবে তখন আমরা প্রেইড দেব। বাট যখন এই শব্দগুলো মেনশন করা থাকবে না, শুধুমাত্র শুভেচ্ছা বুঝাবে, আমরা জানি অপারেটিভ সেন্টেন্স দ্বারা সাধারণত ইচ্ছা, আকাঙ্ক্ষা আর শুভেচ্ছা বোঝানো হয়। তো যখন আল্লাহ বা ঈশ্বরের কোনো নাম উল্লেখ থাকবে না, মেনশন করা থাকবে না, শুধুমাত্র শুভেচ্ছা বুঝাবে, তখন আমরা উইশ দেব। আর যখন বিদায় বুঝাবে অর্থাৎ বাই, গুড নাইট এরকম টাইপের ওয়ার্ড থাকলে আমরা বেড দিব রিপোর্টিং ভার্বের পরিবর্তে। আর ইনভার্টেড কমাটা উঠিয়ে গিয়ে আমরা এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, রিপোর্টিং ভার্ব উঠিয়ে গিয়ে আমরা দ্যাট দিব। বাট দ্যাট কখন দিব? যখন আমাদের মে অথবা লং লিভ দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। মে অথবা লং লিভ দিয়ে সেন্টেন্সটা যদি শুরু হয় সেই ক্ষেত্রে আমরা দ্যাট দিব। বাট যখন দ্যাট দিব তখন আমরা অবজেক্ট দিতে পারবো না। অর্থাৎ এখানে ছন্দটা একটু মুখস্থ রাখতে হবে যে দ্যাট আছে অবজেক্ট নাই, আর দ্বিতীয় ক্ষেত্রে অবজেক্ট আছে দ্যাট নাই। তো কখন অবজেক্ট থাকবে কিন্তু দ্যাট থাকবে না? সেই ঘটনাটা তখন ঘটবে যখন আমাদের সেন্টেন্সটা সরাসরি শুভেচ্ছা দিয়ে শুরু হবে, অর্থাৎ মে অথবা লং লিভ এই দুটো ওয়ার্ড থাকবে না। এই দুটো বাদে অন্য যে কোনো ওয়ার্ড দিয়ে যদি আমাদের সেন্টেন্সটা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে উল্লেখ করব না, শুধুমাত্র দ্যাটটা লিখবো। এখন আমাদের একটা সেম প্রসেস, আমাদের যখন সেন্টেন্সটা ইম্পারেটিভ ফর্মে থাকবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের সবথেকে সহজ উপায়টা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই সাবজেক্ট থাকে না। বাদ বাকি কথা দিকে আমরা নাই বাজাই, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না। তো যখন আমরা দেখবো সাবজেক্ট নাই, সুতরাং সেন্টেন্সটা ইম্পারেটিভ ফর্মে আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটাকে উঠিয়ে দিয়ে আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত তিনটা ঘটনা খেয়াল করা যায়। আমরা তিন রকমের ঘটনার ক্ষেত্রে খেয়াল করতে পারবো। তো প্রথম ঘটনাটা হচ্ছে আমরা রিপোর্টিং ভার্ব উঠিয়ে দিয়ে ফরবেড অথবা অ্যাডভাইস অথবা রিকোয়েস্ট দিব, যেগুলো অর্থটা সাইডে লেখা আছে। তো যখন আমরা এগুলো ইউজ করব তখন আমরা ইনভার্টেড কমাটা উঠিয়ে দিয়ে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো, অথবা প্রপোজ টু প্লাস দ্যাট প্লাস উই অথবা ইউ অথবা দে প্লাস সাবজেক্ট শুড প্লাস বিয়ন্ড প্লাস এক্সটেনশন পার্ট হবে। আর তৃতীয় যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে আমরা রিপোর্টিং ভার্বটাকে উঠিয়ে দিয়ে told প্লাস told অথবা said অথবা suggested যেটা ইচ্ছে সেটা দিতে পারি এখানে। তবে এখানে অবশ্যই অর্থ অনুযায়ী দিতে হবে, বাট তৃতীয়টার ক্ষেত্রে আমাদের যেটা ইচ্ছে সেটা দিতে পারি। এরপর আমাদের ইনভার্টেড কমাটা উঠিয়ে দিয়ে তার পরবর্তী অংশটাতে আমরা যেটা দিব সেটা হচ্ছে that প্লাস সাবজেক্ট প্লাস might be allowed to প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন পার্ট। তবে এখানে একটা কথা, সাধারণত আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে যে এতটুকু বসাবো তা না, মূলত আমরা এখানে ভার্বের চেঞ্জটা একসাথে দেখে ফেলছি। স্ট্রাকচারগুলো টানা মুখস্থ করার কোনো বিকল্প নেই, আমাদেরকে মুখস্থ করতে হবে। তো দেখি আমরা তিনটা ঘটনার কোনটা কখন ঘটবে। সেকেন্ডটা থেকে শুরু করি আমরা। যখন আমাদের লেটাস দ্বারা সেন্টেন্সটা শুরু হবে, ইনভার্টেড কমার ভিতরের অংশটা যখন লেটাস দ্বারা শুরু হবে তখন এই ঘটনাটা ঘটবে। আর যখন লেট থাকবে কিন্তু লেটের পরে আস না অন্য কিছু থাকবে তখন আমাদের তৃতীয় ঘটনাটা ঘটবে। আর যখন আমাদের লেটাস অথবা লেটের পর অন্য কোনো কিছু মানে টোটাল লেট থাকবে না, লেট বাদে অন্য যাইছে তা দিয়ে শুরু হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হতে পারে, নেভার অথবা ডোন্ট দিয়ে শুরু হতে পারবে। সেই ক্ষেত্রে আমরা প্রথম স্ট্রাকচারটা জাস্ট ফলো করব। এগুলো আমাদের ইম্পারেটিভ এর ক্ষেত্রে রুলস গুলো। আমাদের সর্বশেষ টাইপটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটাকে উঠিয়ে দিয়ে
অর্থাৎ যে সেট টু আছে এরকম টাইপের রিপোর্টিং ভার্বটাকে উঠিয়ে দিয়ে আমরা এক্সক্লেম দিব। তো এখানে কেউ চাইলে বাড়তি অ্যাড করতে পারো, যে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ অ্যাবহরেন্স, আমরা এরকম চাইলে অ্যাড করতে পারি, বাট না করলেও কোনো সমস্যা হবে না, আমরা শুধু এক্সক্লেম দিলেও সেন্টেন্সটা হয়ে যাবে। এরপরে কথাটা হচ্ছে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট বসাবো। তবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য কথাটা স্পেশাল ভাবে মনে রাখো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টটাকে আমরা বসাবো না। বিষয়টা কি এরকম, আমাদের এখানে একটা অবজেক্ট আছে হিম, এই হিমটাকে সাধারণত আমরা সব টাইপ অফ সেন্টেন্সে বসিয়ে থাকি, কিছু ব্যতিক্রম ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সও বসাই, বাট এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই হিমটা কখনোই বসবে না, কখনোই বসবে না, বাদ বাকি সেন্টেন্সের ক্ষেত্রে বসতে পারে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য কথাটাকে আমরা বিশেষভাবে মনে রাখবো।